বিপরীতে ঐক্য হাসল। আবৃত্তি বলল, আপনি খুব সুন্দর করে বাচ্চা ম্যানেজ করতে পারেন। ড্রাইভিংয়ে মত্ত ঐক্য মৃদু হেসে বলে। ওয়াফাকে ছোট থেকে একা হাতে মানুষ করতে করতে শিখে গিয়েছি। ঐক্য কিছুক্ষণ আমতা আমতা করে বলল, ক্যান আই আস্ক কোয়েশ্চেন মিস আবৃতি? জি করুন। এ মানে আজ ধ্রুবকে আপনি ডেকেছিলেন? জি। আবৃত্তির সহজ উত্তর। ঐক্যবোধই খানিক নারাজ হলো তা শুনে। আমার মনে হয় আপনার ধ্রুবকে অ্যাভয়েড করে চলা উচিত। প্লিজ ডোন্ট মাইন্ড, ওর হাবভাব আমার কাছে সুবিধাজনক ঠেকছে না। কি করব বলুন? আমি চাইলেও যে ধ্রুবকে এড়িয়ে চলতে পারছি না আমার আর্শনের জন্য। মানে? আবৃত্তি ক্লান্ত শ্বাস ফেলে অস্ফুটে বলল, আমি আর্শনের জন্য যত যাই করি না কেন, ওর বাবার অভাবটা আমাদের পক্ষে পূরণ করা কোনোদিনও সম্ভব নয়। কেউ কোনোদিন কারো বিকল্প হতে পারে না ঐক্য সাহেব, এটা চিরন্তন সত্য। ওর সেই অভাবটা আপনি চাইলেই পূরণ করতে পারেন মিস আবৃতি। কিভাবে? নিজের জীবনে দ্বিতীয় সূচনার মাধ্যমে। আবৃত্তি পিলে চমকে উঠল। হতবাক নেত্রে সে তাকায় নিলিপ্ত হাতে ড্রাইভ করতে থাকা ঐক্যর দিকে। ঐক্য দৃষ্টির সামনে রেখে সমস্ত মনোযোগ ড্রাইভিংয়ে দিচ্ছে। আবৃত্তির বুকটা ঢিপ ঢিপ করছে। হৃদয়ের মনি কঠোরে বেজে ওঠে যেন কয়েক লাইন। ঐক্যর গাড়িটা যখন আবৃত্তিদের পুরনো দোতলা বিল্ডিংটার সামনে ব্রেক কষে, তখন গাড়িতে দুপুর দুটো প্রায়। তেজস্বী সূর্য তখন খাড়া মাথার উপরে, রোদের তাপে উত্তপ্ত পিচঢালা রাস্তা। আবৃত্তি পেছনে তাকিয়ে দেখে ক্লান্তিতে বাচ্চা দুটো গাড়িতে ঘুমিয়ে পড়েছে। আবৃত্তি নিভৃতে মুচকি হাসলো তা দেখে। ঐক্য আবৃত্তির মৃত হাসি লক্ষ্য করে নিজেও পিছু ফিরে দেখে বিচ্ছু দুটো একে অপরের সাথে জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। দুজনে যে কিছুক্ষণ আগে এক প্রস্থ খুঁটোখুটি করেছে, এখন এতে দেখে তা বোঝার উপায় নেই। আবৃত্তি সিট বেল্ট খুলতে খুলতে মিহির স্বরে বলল, ঐক্য সাহেব ভেতরে আসুন, দুপুরে খাবারটা খেয়ে যাবেন। ঐক্য মুখ খুলে কিছু বলবে এর আগে আবৃত্তি ফের অনুরোধ করে বলে, প্লিজ না করবেন না। দুপুরের সময়টা আপনি ওয়াফা আমার বাড়ির সামনে থেকে অভুক্ত চলে যাবেন, এটা অত্যন্ত কষ্টদায়ক আমার জন্য। কিন্তু এভাবে কিভাবে? মানে? কোনো কিন্তু নয়। আপনার পক্ষ থেকে আমি দুবার লাঞ্চে ট্রিট নিয়েছি, আর ওয়াফা অনেক খুশি হবে। মা তো প্রায়শই বলে ওয়াফা বেবিকে একবার অন্তত যেন নিয়ে আসি বাসায়। এদিকে ওদের কথাবার্তায় ওয়াফার সবে নেমে আসা নিদ্রা উবে যায়। তন্দ্র করে চোখ পিট পিট করে চেয়ে দেখে আশানুর কাঁধে মাথা রেখে হাঁ করে ঘুমাচ্ছে। অমনি দপ করে জ্বলে ওঠে ওর হিংসুটে বাচ্চামন। ছোট হাতটা তুলে একটা চাটি মারে আরশানের মাথায়। ঘুমন্ত আরশান কপাল কুঁচকে চোখ খুলে দেখে ওয়াফা সরু লেচনে ওর দিকে তাকিয়ে আছে। ঐক্য পিছু ফিরে স্মিত হেসে বলল, কি আপনাদের ঝগড়াঝাটির ম্যাচ আবার শুরু হয়ে গিয়েছে? আবৃত্তি হেসে গাড়ি থেকে নেমে গিয়ে পেছনের ডোর ওপেন করে ওদের দুজনকে নামায়। ওয়াফাকে কোলে তুলে বলে, আজ আপনার সুইটি আন্টির তরফ থেকে আপনাকে দাওয়াত করা হয়েছে, আপনি কি তা গ্রহণ করবেন? ওফা সজল চোখে আশা নিয়ে নিজের পাপার দিকে তাকায়। দৃষ্টিতে জানতে চাই পাপার অনুমতি আছে কিনা। ঐক্য ঠোঁট এলিয়ে হাসলো, বলল, কি আমাজান, প্রতিদিন তো আরশানের টিফিনে ভাগ বসান, আজ না হয় একদম পেট ভরে তার বাড়িতেই খাবেন। অফা বুঝলো না এত কিছু, শুধু এটা বুঝলো আজ সে তার সুইটি আন্টির সাথে অনেক সময় কাটাতে চলেছে। ওর বাচ্চা মন সর্বদা যে সময়টুকুর প্রতীক্ষায় রত। আবৃত্তিদের বাড়িটা 3 তলা বিশিষ্ট। এই বাড়িটা নিচতলা তৈরি করে দিয়ে গিয়েছিলেন আবৃত্তির দাদা আনোয়ার খন্দকার। বাকি 2 তলা আবৃত্তির বাবা আনিসুল খন্দকার আর ছোট চাচা মিলে গড়েছেন। কিন্তু আফসোস, বাবা নামক মানুষটা বেশি দিন থাকতে পারেনি নিচতলা বাড়িতে। বাড়ি জমিয়েছেন স্থায়ী ঘরে। নিচতলা 2 ইউনিট ভাড়া দেওয়া। 3 তলায় ওর ছোট চাচারা থাকেন 2 ছেলে নিয়ে, আর দোতলায় থাকে আবৃত্তিরা। ঐক্য চোখ বুলিয়ে চারিদিকে তাকায়। বেশ সুন্দর বাড়িটা। এদিকটায় এত কোলাহল বা শব্দ নেই, একদম নিরিবিলি প্রশান্ত পরিবেশ বিরাজমান। আবৃত্তি দোতলায় বাসার কলিং বেল বাজায়। জাহানারা বেগম তখন রান্নাঘরে ছিলেন। মেয়ে এসেছে মনে করে তস্ত্র পায়ে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দরজা খুলে দেন। দরজা খুলতেই বেশ অবাক হন তিনি। মেয়ে আর নাতির সাথে অপরিচিত একজন পুরুষ আর একটি পুতুলের মতো হুষ্টপুষ্ট মেয়ে বাচ্চাকে দেখে প্রশ্নবোধক চাহনিতে মেয়ের দিকে তাকায়। আবৃত্তি মুচকি হেসে বলে, মা, অতিথি এসেছে তোমার। আবৃত্তির মা বুঝল তারা মেয়ের পরিচিত জন। অমায়িক হেসে দরজা থেকে সরে তটস্থ হয়ে বললেন, আসো তোমরা ভেতরে। ঐক্য ভেতরে ঢুকে সলজ্জে সালাম দেয় ওনাকে। ওর হঠাৎ বেশ লজ্জা লাগছে। এভাবে খালি হাতে চলে আসাটা কেমন হলো। মিস আবৃত্তিও না। আবৃত্তি ওয়াফাকে সামনে এনে হেসে শুধালো,
মা দেখো তো চিনতে পারো কিনা। ভদ্রমহিলা কতক্ষণ নিবিষ্ট মনে দেখলেন মায়া মায়া আদলের মেয়েটিকে। বাচ্চাটা চোখ পিটপিট করে ওনার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ কিছু মনে পড়েছে এমন ভঙ্গিতে জাহানারা বললেন, ওয়াফা, আরশান যার সাথে রোজ ঝগড়া করতে। ভদ্রমহিলা সরল মনে বলছেন কথাটা, কিন্তু আরশান তা মানতে পারল না। তাই তো ধপ করে জ্বলে উঠে বলল, আমি একদম ওয়াফার সাথে ঝগড়া করিনি। ওয়াফা পচা, ও সবসময় আমার সাথে ঝগড়া করে। বেচারি ওয়াফা ভদ্রতার খাতিরে চোখ কটমটিয়ে চুপ করে থাকলো। না হয় নির্ঘাত এখানে আবার যুদ্ধ সংঘটিত হতো। আবৃত্তি হেসে উপনিস মাথা নাড়ল। ভদ্রমহিলা টুপ করে ওয়াফাকে কোলে তুলে নিল। চোখে একরাশ মায়া নিয়ে দেখলেন ওকে। মনে মনে ভাবলেন কেমন কঠোর মা হলে এত আদরে বাচ্চাটির মায়া ছেড়ে চলে যেতে পারে। এ কেমন পাষণ্ডী মা। ওনার আজ থেকে অনেক বছর পূর্বের কথা মনে পড়ল। বিয়ের 6 বছরও উনি গর্ভধারণ করতে পারছিলেন না ওভারিয়ান সিস্টের কারণে। এমনিতেই আবৃত্তির বাবা আনিসুল খন্দকারের সাথে ওনার 15-এর বিয়ে। তার উপর পারিবারিক সম্পদের উত্তরাধিকার পাওয়ার তাগিদে শ্বশুরবাড়ির চাপ ওনাকে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে দেয়। সে সময় বিধ্বস্ত জাহানার পাশে ঢাল হয়েছিলেন আনিস। হঠাৎ একদিন উপরওয়ালা মুখ তুলে চাইলেন, জাহানারা গর্ভধারণ করলেন। কিন্তু উপরওয়ালা ওনাদের খুশিকে দ্বিগুণ করে দিলেন যখন আল্ট্রাসাউন্ড করে জানতে পারলেন একজন নয় বরং 2 জন সন্তান ওনার গর্ভে বেড়ে উঠেছে। সেদিন কোনো কিছু পরোয়া না করে উনি হাওয়া করে কেঁদেছিলেন। কত শত শুকরিয়া জ্ঞাপন করেছিলেন উপরওয়ালার প্রতি ওনাকে এই সুখটুকু দান করার জন্য। তারপর ওনার কোল আলো করে যখন আহান আবৃত্তি এলো, নিজেকে পরিপূর্ণ মনে হলো। ওদের বুকে নিয়ে মনে হলো এই দুজনের জন্যই বুঝি উনি জীবনটাও হাসতে হাসতে বিলিয়ে দিতে পারবেন। এমন পরীর মতো দেখতে এত ছোট্ট একটা বাচ্চাকে ফেলে কিভাবে থেকেছে ওই মা। বুক কি এক মুহূর্তের জন্য কাঁপেনি? কোথায় হারিয়ে গেলে মা? জাহানারা বেগম ধ্যানচ্যুত হয় সামান্য হেসে চঞ্চল গলায় বলেন, আসো বাবা, এখানে বসো তোমরা। ঐক্য সোফায় বসলো। জাহানারা বেগম ঝটপট 4 গ্লাস শরবত নিয়ে আসলেন। দুপুরে খাওয়ার সময় হয়ে যাওয়াতে আর কোনো পাকোয়ান আনলেন না সাথে। ঐক্য শরবতটুকু খেয়ে তৃপ্ত হলো। তেষ্টায় এতক্ষণ গলা শুকিয়ে গিয়েছিল। জাহানারা বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, বাবা, ওদিকে বাথরুম, যাও হাত মুখ ধুয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঐক্য বিনম্র কণ্ঠে বলল, প্লিজ আন্টি, এত ব্যস্ত হবেন না দয়া করে। এমনিতেই এই সময় এসে আপনাকে খুব বিড়ম্বনায় ফেলে দিলাম। এভাবে বলে না বাবা, তুমি আমার ছেলের মতো। আবৃত্তি মা, তুই বাচ্চা দুটোকে ফ্রেশ করিয়ে নিয়ে আয় তো। অনেক তো বেলা হয়েছে, খিদে পেয়েছে ওদের, আমি যাই। আবৃত্তি মাথা নাড়ল। ঐক্যকে উদ্দেশ্য করে ক্ষীণ স্বরে বলল, আপনি বসুন, আমি ওদের ফ্রেশ করিয়ে আনি। ঐক্য সায় জানালো মাথা নাড়িয়ে। চোখ ঘুরিয়ে সিমছাম বাসাটা দেখলো এক পলক। হঠাৎ চোখ আটকালো সামনে টি টেবিলে। কিছু একটা চোখে পড়তে ঐক্যর মসৃণ ললাট শুকিয়ে গেল। টি টেবিলের উপরে একটা ফাইল আর সাথে 2টো ছবির কপি পাশাপাশি চাপা দিয়ে রাখা টিভি রিমোট দিয়ে। আপাতত দৃষ্টিতে স্বাভাবিক একটা বিষয় সেটা, কিন্তু ঐক্যর দৃষ্টিতে আর কপালে জমে ওঠা শ্বেত জলের কণাগুলো দেখে একদমই মনে হচ্ছে না ব্যাপারটা স্বাভাবিক কিছু। কেননা সিপি ফাইলের পাশে জলজল করছে একজন ভদ্রলোকের ছবি। আর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ছবির লোকটিকে ঐক্য খুব ভালো করে চেনেন। ডক্টর আরিফুল আদনান, ঐশীর মেডিকেল কলেজের লেকচারার। লোকটা সম্পর্কে যতটুকু ঐক্য জানে তা হলো লোকটা বিপত্তিক। একটা ছেলেও আছে শুনেছিল। আবৃত্তির বাসায় বিপত্তিক ডক্টর আদনানের বায়োডাটা আর ছবি কেন থাকবে তা বুঝতে বুদ্ধিমান ঐক্যর কিঞ্চিত পরিমাণ অসুবিধা হলো না। ঠিক এই জঘন্য ব্যাপারটা উপলব্ধি করে ওর নিঃশ্বাস ভারী হলো। নিজের হৃদয় অলিন্দে এতদিনে বোনা স্বপ্নগুলো ধূলিসাৎ হওয়ার শঙ্কায় কামড়ে ধরল বুক। ও কি তবে দেরি করে ফেলল? আবৃত্তি ওয়াফা আর আরশানকে ফ্রেশ করিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসে। সাথে নিজেও একেবারে গোসল সেরে এসেছে ঝটপট। ওদেরকে 2টো চেয়ারে পাশাপাশি বসিয়ে দিয়ে আদুরে শাসনে বলে, বাচ্চারা তোমরা এখানে বসো, একদম ঝগড়া করবে না দুজন, কেমন? আমি 2 মিনিটে গোসল সেরে আসছি। দুজনে লক্ষ্মী বাচ্চার মতন নিজেদের মাথা নাড়ালো। আবৃত্তি দেখলো ঐক্য এখনো ফ্রেশ না হয়ে সোফায় ঠাই বসে আছে পূর্বে নাই। আবৃত্তি এগিয়ে এসে মিহি স্বরে ডাকলো, ঐক্য সাহেব। ঐক্যর পিলে চমকে উঠে বলে, হ্যাঁ। ঐক্যর সামনে তাকাতে চমকে উঠে শটান দাঁড়ানো আবৃত্তিকে দেখে।
সদ্য স্নাত আবৃত্তির পরনে একটা জারল রঙা চুড়িদার আর সাদা ওনা। মুখটাতে এখনো বিন্দু বিন্দু পানি জমে আছে। পিঠ বেয়ে নামা কেশরাশি হতে টপটপিয়ে পানি বিন্দুকণা ফুলরে পড়ছে। বোঝা যাচ্ছে ব্যস্ততায় চোটে নিচের চুলগুলো ভালো করে মুছে সে। ঐক্য অজান্তে মুগ্ধ হলো এই অতি সাধারণ অথচ ঐক্য চোখে সর্বদা অসাধারণ নারীটির প্রতি। এই নারীর সৌন্দর্য আগে কখনো পরখ করে দেখা হয়নি। নারীটির অসামান্য ব্যক্তিত্ব আর বুক ভরা মমতা দেখে ঐক্য পিছলেছে, কিন্তু আজ প্রথমবার আবৃত্তির রূপও ঐক্যর দৃষ্টিতে মুগ্ধতা খেলে গেল। সবেগে কেঁপে উঠল ভেতরটা, বিবশ হলো হৃদয় কহন। ঐক্যর কোনো হেলদোল না দেখে আবৃত্তি ফের বলল। ওইদিকে বসুন, ফ্রেশ হয়ে আসুন, ভালো লাগবে। ঐক্য নিজেকে ধাতস্থ করে মাথা ঝাঁকায়। আবৃত্তির দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে নেয়। হঠাৎ ভারী হওয়া পা দুটো টেনে ওয়াশরুমের দিকে যায়। ঐক্য যেতে আবৃত্তি এগুলো রান্নাঘরের দিকে। কি রান্না হয়েছে কে জানে, ভাবলো অফার জন্য ঝটপট কিছু একটা বানাবে ওর পছন্দের। কিন্তু রান্নাঘরে আসতেই আবৃত্তি অবাক হলো। জাহানারা খুবই ব্যস্ত দেখাচ্ছেন রান্নাঘরে। ভাগ্য ভালো ছিল আজ বাসায় সবার জন্য গরুর মাংস, পাতলা টমেটোর টক আর বাসমতি চালের ভাত রেঁধেছিলেন। আনকাল হসপিটাল থেকে স্যালারি পেয়েই বাড়িতে ভালো মন্দ বাজার করে এনেছিল। 4 কেজি গরুর মাংস, বড় গলদা চিংড়ি মাছ আর 3.5 কেজি ওজনের একটা মাঝারি সাইজের ইলিশ মাছও এনেছিল। ছেলে বেতনের টাকার সিংহভাগ এসব বাজারে খরচ করতে অনেক গজগজ করেছিলেন তিনি, কিন্তু এখন মনে হচ্ছে বাজারগুলো না করলে অতিথিদের পাতে আজ কি দিতেন তিনি। মনে মনে ছেলে কৃতজ্ঞতা স্বীকার করে প্রফুল্ল চিত্রে কড়াইতে তেল গরম করতে দিয়ে ইলিশ মাছের পিসগুলোতে মশলা মাখাতে লাগলেন। ইলিশগুলো গরম গরম ভেজে দেবেন। ইস, তার বাড়িতে আজ পর্যন্ত কোনো অতিথির জন্য এত অল্প আয়োজন করা হয়নি। মা, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? উনি খুবই অমায়িক একজন মানুষ। আমাদের জন্য যা রেঁধেছো তাই দাও। কি যে বলিস না, ছেলেটা কি আর প্রতিদিন আমার বাড়িতে খেতে আসবে বল? ইস, যদি একটু কল করে জানতি, ওয়াফার জন্য আমার হাতে চিংড়ি মালাইকারি করতাম। আবৃত্তি হেসে বলল। তুমি চিন্তা করো না, ওর জন্য আমি একটা আইটেম বানাবো। ওটা পেলেই ওর আর কিছুই লাগবে না। কি বানালি? খেজুরের রসে চিংড়ি। ওই দিন কি মজা করে খেয়েছে জানো? খাওয়া শেষে আবার হা করেছিল। আহারে, মেয়েটাকে এত মায়া লাগে, কি করে যে ওর মা এই বাচ্চাকে ছেড়ে যেতে পারলো? সংসার, বাচ্চা, মায়া কি ওদের আল্লাহ দেয়নি? শুনছি ছেলেটা খুব ভালো। আবৃত্তি দীর্ঘশ্বাস ছাড়ে। কাজ করতে করতে মলিন হেসে বলল। কেউ পেয়েও হারায় আর কেউ না পেয়ে গুমড়ে মরে। জাহানার বেগম চুপ করে গেলেন, বুঝলেন মেয়ের কথাটার ভাবার্থ। আবৃত্তি বলে গেল। যে মেয়েগুলোর একটা সংসার করার শখ, তারা কেন যেন তা পায় না। এভাবে বলিস না মা, তোর সংসার হবে। আল্লাহ চাইলে তুই দ্বিতীয়বার নতুন করে একটা প্রকৃত সংসারের স্বাদ আস্বাদন করবি। আবৃত্তি কিছু বলল না। জাহানারা কথা এড়িয়ে বলল। মা, তুমি এই দিকটা দেখো, আমি ঝটপট চিনিটা বসিয়ে দিই। আচ্ছা শোন না মা, বলো। বেশি করে চাল নিয়ে নে, একটা বক্স ভরে ওদের বাসায় ওর জন্য দিয়াই। দেখুন, যা বলার খোলাখুলিই বলি। মিসেস ইকরার ফিজিক্যাল কন্ডিশন খুবই নাজুক। বেবির পজিশনও ঠিক নেই। টোটালি বিস্ট পজিশনে আছে বাচ্চাটা। অ্যাডিমা মানে হচ্ছে অতিরিক্ত পানি জমে গিয়েছে ওনার শরীরে, সাথে এক্লামশিয়ার জটিলতা তো আছেই। তাই আই ওয়ান্ট টু সে বাচ্চাটার সার্ভাইভ করার চান্স খুবই কম। দুর্বল হাত পা জমে যাচ্ছে। ডাক্তারের বলা অকপটে বলা কথাগুলো ওর বুকে তীরের ফলানয় বিচ্ছে। গা কাঁপছে ভীষণভাবে। ডক্টর তাহমিনা নিজের প্রফেশনালিজম বজায় রেখে সাবলীলভাবে বলেন। ওনাকে কয়েকদিন হসপিটালে অবজারভেশনে রাখতে হবে। আমরা গতিবিধি বুঝে দেখি, যদি অবস্থা সংকটাপূর্ণ হয়ে যায় তাহলে সিসেকশন করে ফেলতে হবে। দুর্বল কাপা গলায় বলল। কিন্তু ডক্টর, ইরার তো সবে মাত্র 7 মাস। কিছুই করার নেই। ওনার প্লেসেন্টা অ্যাব্রেশন, প্লেসেন্টা নিচে নেমে খুলে যাওয়া, সাথে বেবি ব্রিজ পজিশনে আছে, বুঝতেই পারছেন। বেবিটা নিয়ে নেওয়া ছাড়া উপায় দেখছি না। আর যদি অবস্থা ভালো থাকে তবে তো ভালোই, যথা সময়েই ডেলিভারি হবে। এখন এই ওষুধগুলো খাওয়ান, নিন।
প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বললেন ডক্টর তাহমিনা। ধ্রুবর প্রেসক্রিপশনটা নিয়ে নড়েচড়ে উঠে দাঁড়ালো। চেম্বার থেকে টালমাটাল পায়ে বের হয়ে অগ্রসর হলো ইরাকে জরুরি অবস্থায় যে কেবিনে অ্যাডমিট করা হয়েছে সেখানে। ভেতরে ইরা অবচেতন হয়ে পড়ে আছে। পাশে ধ্রুবর মা বসে তসবি জপ করছেন। কেবিনের সামনে এসেও আর কেন জানি ভেতরে আগাতে পারল না ধ্রুব। একটা ব্যথতর শ্বাস ফেলে ভারী পা দ্রুত টেনে উদ্দেশ্যহীন বের হয়ে গেল হসপিটাল থেকে। মে আই কাম ইন ম্যাম? ভেতর থেকে উত্তর এলো, ইয়েস কাম। হ্যালো ম্যাম। ডক্টর তাহমিনা ফাইলে মুখ গুজিয়ে বসেছিলেন। মাথা তুলে দেখলেন ওনার কীর্তির ছাত্র ডক্টর আহান খন্দকার। আরে আহান যে, প্লিজ সিট। আহান বসতেই তিনি বললেন। তা কেমন চলছে ইন্টার্নিং লাইফ? আহান মৃদু হেসে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। আজ তো মনে হয় তোমার প্লেসমেন্ট গাইনি অ্যান্ড অ্যাপসে। জি। কোনো প্রকার সমস্যায় পড়লে উইদাউট হেজিটেশন আমাকে জানাবে। আহান স্মিত হেসে মাথা নাড়ল, উসখুস করে বলল, ম্যাম ক্যান আই স্কট সামথিং? ইয়া শিওর। ম্যাম, কেবিন নাম্বার 305-এ পেশেন্টের সমস্যা গুরুতর মনে হচ্ছে। আমি এইমাত্র রোটেশনে গিয়েছিলাম। ডক্টর তহমিনা নাকের ডগা চশমাটা ঠেলে গম্ভীর গলায় বললেন, মেয়েটার কন্ডিশন বেশ সংকটাপূর্ণ, তা তো দেখতেই পাচ্ছ। যে কোনো কিছু হয়ে যেতে পারে। মেয়েটাকে দেখে অনেক মায়া লাগে। মনে হয় কোনো কিছু নিয়ে খুব ডিপ্রেশনে আছে। আন থমথমে মুখে উঠে দাঁড়িয়ে বললেন, ম্যাম কর্মফল জিনিসটা না খুব খারাপ। আমরা মানুষরা মনে করে পাপ করলেই বা কি, কিন্তু এটা ভুলে যাই স্ত্রীয় বিবেক হলো সবচেয়ে ভয়ঙ্কর, যার দংশনে ক্ষণে ক্ষণে তরপে মরতে হয়। এ বলে আহান প্রস্থান নিল। ডক্টর তাহমিনা বিভ্রান্ত দৃষ্টিতে ওর গমন পথে চেয়ে রইলেন। কি বলল ছেলেটা, আর কাকে উদ্দেশ্য করে বলল? ধ্রুব ফুটপাত উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। গন্তব্য ঠিক কোথায় সে নিজেও অবগত নয়। হঠাৎ অদূরে মসজিদ হতে মুয়াজ্জিনের সমুদ্র কণ্ঠ আজানের ডাক ভেসে আসে। সারা জীবন নামাজে গাফিলতি করা ধ্রুবরাজ কি মনে হলো যেন অবচেতন মনে পা ঘুরিয়ে চলল সৃষ্টিকর্তার নিবিষ্ট আরাধনায়। নামাজ শেষ করে মোনাজাতে ধ্রুব ঝরঝরিয়ে কাঁদল। নিজের করা পাপগুলোর প্রায়শ্চিত্ত ও কোনোভাবেই নিজের অনাগত সন্তানকে হারিয়ে করতে চায় না। একজনকে ধ্রুব না চাইতো হারিয়ে ফেলেছে, ছাড়তে হয়েছে তার উপর নিজের পিতৃত্বের অধিকার। আর না, ধ্রুবর মাঝে আর সামান্যতম কিছু হারানোর শক্তি অবশিষ্ট নেই, একদম নেই। আল্লাহর কাছে নাকি সব কিছুর মাপ পাওয়া যায়। তিনি রহমান, তিনি দয়ালু। হয়তো তিনি এই পাপীর বান্দার প্রতি একটু দয়া করবেন। এটা কার জন্য নিয়েছো? ডায়মন্ডের পেন্ডেন্টটা হাতে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে প্রশ্ন করলো রাজ। আমার মেয়ের জন্য। ওয়াফার জন্য? রাজ ভুরুকুচকে চেয়ে রইল ওর এমন দৃষ্টি দেখে। মাহিরা বলল, ওয়াফার জন্মদিন কাল। কিন্তু তুমি এটা কিভাবে দিবে? যেইভাবে হোক দেব। ওয়াফাকে তো আমি সেভাবে কোনো কিছুই দিতে পারিনি। রাজ মাহিরাকে পরখ করে সন্দেহী কণ্ঠে জিজ্ঞেস করলো, মাহিরা, তুমি বলেছিলে ওয়াফার কাস্টাডি নেওয়ার জন্য অ্যাপ্লাই করবে? না। রাজ অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, কেন? তুমি না বললে ওই দিন? এখন আমি সেটা করতে চাই না। রাজ হতবাক বনে যায়। বাট হোয়াই? মাহিরা বক্সটা টেবিলে সশব্দে রেখে শান্ত গলায় বলল, এখন ওয়াফাকে নিয়ে ঐক্যের সাথে লড়াই করা মানে নিজের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলা। মিডিয়ার কেউই জানে না আমি ম্যারিড ছিলাম। তাছাড়া বর্তমানে আমার একটা মেয়েও আছে। এখন মিডিয়ায় যদি হঠাৎ করে এসব ঘুণাক্ষরেও টের পাই, দেন আই এম ফিনিশড রাজ। আমার এত বছরের একটু একটু করে গড়ে তোলা ক্যারিয়ারটা নিমিষেই গুড়িয়ে যাবে। রাজ ভারী আশ্চর্য হলো। এ কেমন মা যে কিনা সন্তানের থেকেও ক্যারিয়ারকে বড় করে দেখে, আর এর জন্যই কিনা ও ত্রয়ীকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে। যে মেয়ে নিজের সন্তানকে চায় না, সে খেয়াল রাখবে রাজের সন্তানের? হয়তো ত্রয়ী মাহিরার মতো অত্যাধুনিক না, না মাহিরার মতো আগুন সুন্দরী, কিন্তু ত্রয়ী একজন সৎ স্ত্রী, আদর্শ মা। পুরুষরা বাহিরে যতই নোংরামো করে বেড়াক না কেন, দিন শেষে প্রতিটা পুরুষই তপ্রায় ত্রয়ীর মতো স্ত্রীকে ঘরের বউরূপে চায়। মাহিরারা তো কেবল ক্ষণিকের মোহ। ত্রয়ী রাজের মানসিক শান্তি, ঘরের সৌন্দর্য। মাহিরার মতো মেয়েদের কেবল হোটেলে বা ব্রোথেলেই মানায়।
হঠাৎ রাজ মনে মনে নিজের সিদ্ধান্ত বদলে ফেলল, যে সিদ্ধান্তটা ও মাহিরার প্রতিনিয়ত চাপে নিয়ে ফেলেছিল। ও মাহিরাকে কিছুতেই বিয়ে করবে না, কিছুতেই না। ত্রয়ীকে ডিভোর্স দিয়ে এমন একটা স্বার্থপর মেয়েকে বিয়ে করা মানে নিজের জীবন ধ্বংস করা। কি হলো? তুমি কোথায় হারিয়ে গেলে আবার? রাজ সপ্রতিভ হয়ে বলল। কই কিছু না তো। মাহিরা তির্যক চোখে রাজকে পরখ করে জিজ্ঞেস করলো। তা কি ভাবলি? রাজ অবুঝের মতো শুধাই। কি নেই? মাহিরা বড় আশাহত হয়, তবু রাগ চেপে বলল। আমাদের বিয়ে নিয়ে? রাজ এগিয়ে এসে মাহিরাকে নিজের বাহুতে নিয়ে আহ্লাদি সুরে বলল। আরে বেবি, এত তাড়াহুড়ো কিসে? বিয়ে শাদি এসব থার্ড ক্লাস সাবজেক্ট। আমরা এমনিতেই ফ্রিডমলি লাইফ এনজয় করি। মাহিরা রাজকে হালকা ধাক্কা দিয়ে রেখে বলল। এমন তো কথা ছিল না রাজ, তুমি নিজের কথার খেলাপ করছো। আই ওয়ান্ট ইউ রাজ, ডোন্ট ট্রাই টু ওভার ক্রসড মি। রাজ মেকি হেসে মাহিরাকে ফের বুকে টেনে নিয়ে বলল। শোনা, বিয়ে তো আমি তোমাকেই করব। তার আগে তোমাকে ডিভোর্স দেওয়ার একটা যোগ্য কারণ তো খুঁজে বের করি আগে। ওকে। মাহিরার ঠোঁটে চুমু খেয়ে বলে। দ্যাটস মাই গার্ল, নাও স্মাইল। মাহিরা হাসলে ওর অগোচরে রাজের ঠোঁটে বক্র হাসি খেলে যায়। রাত 10:30, খাবার টেবিলে খেতে বসেছে আবৃত্তিদের পরিবার বলার কারণ আজ আহানও উপস্থিত। সপ্তাহে 4 দিন ওর নাইট ডিউটি আর বাকি 3টে ডে শিফট। আহান খেতে খেতে বোনকে শোধায়। কি রে আদ্যান, স্যারের বিষয়ে কিছু তো বললি না? আবৃত্তি ভাত মাখানো হাতটা থেমে যায়। জাহানারাও খাওয়া থামিয়ে মেয়ের দিকে তাকান উত্তরের আশায়। আবৃত্তি হঠাৎ উদাস হয়ে যায়। আহানের প্রশ্নের উত্তরে কি বলবে ভেবে পেল না। যেদের বসে তো বলে দিয়েছে ও আবার বিয়ে বসবে, কিন্তু সব কিছু কি এতই সোজা? বিশেষ করে একটা মেয়ের কাছে সব কিছু ভুলে দ্বিতীয় সূচনা করাটা যে অনেক কঠিন। নিজের ফেলে আসা স্বামী সংসারের মায়া কি আবৃত্তি এখনও ভুলতে পেরেছে? মস্তিষ্কে তৎক্ষণাৎ উত্তর এলো না। ধূপের প্রতি আবৃত্তির ভালোবাসা নেই, এই সত্যটা সে মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু ওই যে মায়া, ওটা যে আরও খারাপ। ভালোবাসা একসময় নিঃশেষ হয়, সময়ের সাথে সাথে ফিকে হয়ে পড়ে, কিন্তু মায়া নামক অনুভূতিটা মৃত্যুর আগ পর্যন্ত রয়ে যায়। ওর ফেলে আসা সংসারের প্রতিটি কোণা ওর মায়ার জায়গা। সে সংসারের মানুষগুলো যাদেরকে আবৃত্তি আপন করে নিয়েছিল। ওর প্রিয় সেই দক্ষিণের বারান্দাটা, যেখানে ও নিজের হাতে প্রিয় চারাগুলো লাগিয়েছিল। ওর সেই প্রিয় জায়গা রান্নাঘর, যেখানে ওর সকাল সন্ধ্যা কাটত সবার আবদারের ডালা পূরণ করতে, যেগুলো আবৃত্তি হাসি মুখেই পূরণ করত ওর আদরের সংসারটা। আহা, কি রে মা, কিছু তো বল। দেখ, ছেলেটার বয়স একটু বেশি, কিন্তু মা, ছেলেটার সম্পর্কে যতটা শুনেছি ছেলেটা খুব ভালো, দায়িত্ববান, অবিবাহিত। অনেক ছেলের প্রস্তাব নিয়মিত আসে তোর চাচ্চুর কাছে, কিন্তু তুই তো সেগুলো নাকচ করে দিস। আবৃত্তি দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ গলায় বলল। দেখো মা, আমাকে নিজের সাথে সাথে আমার ছেলেটার দিকটাও চিন্তা করতে হবে। যারা আমার আশাকে মেনে নেবে না, তাদের মতো মানুষদের সাথে আমার জীবন জড়ানোর কোনো মানে হয় না। আদ্যান স্যারের আশ্রানের নিয়ে কোনো ইস্যু নেই। এখন কি বলিস? তুই মত দিলে আমি আদ্যান স্যারের সাথে কথা বলবো। আবৃত্তি নিচু গলায় বলল। আমায় একটু সময় দে প্লিজ। জাহানার বেগম ব্যস্ত কণ্ঠে বলেন। না না মা, তোর যত সময় লাগে তুই নে, তোর ওপর কোনো জোর নেই। একবার তাড়াহুড়ো করে তোর বিয়ে দিয়ে মস্ত ভুল করেছি। আমার মেয়ে আমার বোঝা হয়ে যায়নি, তোকে সারা জীবন বসিয়ে খাওয়াবো দরকার হলে। আবৃত্তি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, যাক অন্তত তার পরিবার তার সঙ্গে ঢাল হয়ে আছে। ডিভোর্সের পর পরিবারের সাপোর্ট কজন মেয়ে পাই, সেদিক থেকে আবৃত্তি ভীষণ লাকি। ওর মা ভাই ওকে এত কমফোর্ট না দিলে হয়তো ও এত শক্ত থাকতে পারতো না। হঠাৎ অন্য প্রসঙ্গ টেনে বলল। কিরে, তোকে কার্ড দিয়েছে ওয়াইফা মনির বার্থডের? আজকে ঐক্য সাহেব যাওয়ার সময় দিয়ে গেলেন। আমাকেও আজ ঐশী হাসপাতালে দিল একটা কার্ড। কিন্তু বাচ্চাটাকে কি দেয়া যায় বলতো? আমার তো মাথায় কিছুই আসছে না। আচ্ছা, কাল সকালে মলে চল, কিছু না কিছু তো মনে ধরবে। আর মনে আছে ড্রেস কোড ব্ল্যাক? আবৃত্তি ঠোঁট চিপে বলল। কিন্তু আমার তো কালো রঙের কোনো জামা বা শাড়ি নেই। সমস্যা কি? কাল গিফটের সাথে কিনে নেওয়া যাবে। আচ্ছা। মা। বলো। এরা রুগ্ন স্বরে অভিযোগ জানালো। আমি এত অসুস্থ, তবু ড্যাড আসলো না। সুপের বাটিতে নড়াচড়া করা ইরার
মার হাত থেমে গেলেন। মেয়ের অভিমানী অভিযোগের বিপরীতে উত্তর করলেন রয়ে শোয়ে। তুমি তোমার ড্যাডকে খুব ভালো করে চেনো ইরা, তবুও অভিযোগ কেন? এরা ধরা গলায় বলল। তাহলে তুমি এসেছো কেন? তুমিও না আসতে। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন। আমি তো মা ইরা, দুনিয়াতে সবাই তোমাকে ত্যাগ করলেও আমি তো পারবো না। একজন মা কখনো তার সন্তানকে ছাড়তে পারে না। এরা কিছু বলল না। নিশ্চুপে চোখের জল ফেলতে লাগলো। তার বাবাটা এত কঠিন কি করে হলো তার প্রতি? যে বাবা ওর সামান্য জ্বরও পাগল প্রায় হয়ে যেত, সে বাবা কি করে এরা এত অসুস্থ যেন দূরে সরে আছেন? এরা নাক টেনে বলল। আমার অন্যটা কি এতটা বড় মা যে এত অসুস্থ তাও ড্যাড সামান্য অনুভূতি জানাতেও এলো না? ভদ্রমহিলা রাশভারী স্বরে বললেন। তোমার কাছে হয়তো তোমার অন্যায়টা অদৃশ্যমান ইরা, কেননা তোমার বিবেক বহুত আগেই মরে গিয়েছে। কিন্তু এই সমাজ ৮-১০টা মানুষের কাছে তুমি যেটা করেছো সেটা বিরাট অন্যায় পাপ ইরা, একটা ঘৃণিত পাপ। এরা কাঁদতে কাঁদতে বলল। কি এমন করেছি মা? ভালোই তো বেসেছি। ভালোবাসা যদি অন্যায় হয় তবে তুমি কেন বাবাকে ভালোবেসে বিয়ে করেছো? ভদ্রমহিলা হাসলেন নিজের মেয়ের বাচ্চা মতে। ওনার হাসি দেখে ইরার হৃদয়ে দহন তত্তরিয়ে পাল, চাপ পাল ফের বুকে। তিনি সাবলীল গলায় বললেন। কে বলেছে ভালোবাসা অন্যায়? ভালোবাসার মতো পবিত্র আর কোনো কিছুর তুলনা হয় না ধরিত্রীতে। কিন্তু মা, ভালোবাসলে যে সবসময় সেটা পেতেই হবে সেটা কোথাও লেখা নেই। ভালোবাসতে কখনো ত্যাগ করতে জানতে হয়, ভালোবাসার মানুষের সুখের হাসতে হয়। কিন্তু তুমি কি করেছো মা? তুমি ভালোবাসাটাকে সর্বদা নিজের জেদ রূপে দেখলে। সেই জেদের উস্কে ধ্বংস করে দিলে আরেকটা নারীর জীবন, কেড়ে নিলে এক সন্তানের মাথার উপর থেকে পিতার ভরসার হাত। এবার বলো, তোমার করা নিকৃষ্ট কাজটা ভালোবাসা নাকি পাপ? এরা কাঁদতে কাঁদতে হেসকি উঠে গিয়েছে। ভদ্রমহিলা নিজের চোখ দুটো টলমলো করছে। স্নেহময় হাতে মেয়েকে বুকে আগলে নিলেন। এরা এবার হাউমাউ করে কেঁদে বুক ভাসালো ভদ্রমহিলার। আমি কি করব মা? আমার কোনো কিছুতেই আর শান্তি লাগছে না। মরে যেতে ইচ্ছে করছে। ধ্রুব এই সন্তান সব কিছু অসহ্য ঠেকছে। সবার এত ঘৃণা অবহেলা নিয়ে আমি বাঁচতে পারছি না। আই কান্ট টেক ব্রিথ মা। ইরার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে অস্ফুটে বললেন। মা, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। যে নারীর সাথে তুমি এতটা অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও। একমাত্র আবৃত্তির ক্ষমাই পারে তোমার মনে স্বস্তি এনে দিতে। হসপিটাল থেকে বের হয়ে নিজের জন্য বরাদ্দ গাড়িতে উঠে বসলেন ইরার মা। ওনার বসতে দেরি হয়নি, এক প্রকার হামলে পড়লেন ইত্তেজা সাহেব। সম্পর্কে তিনি ইরার পিতা। হড়বড় করে বললেন ভীষণ উৎকণ্ঠায়। কি অবস্থা ইরার? ডক্টর কি বলল? ওর চোখে মুখের এ অবস্থা কেন মায়া? মায়া হাসলেন লোকটির উৎকণ্ঠায়, বলেন। তোমাকে আমার অদ্ভুত লাগে ইর্তেজা। মেয়ের জন্য এত দুশ্চিন্তা, তবু ওকে চোখে দেখতে যাচ্ছ না। ইত্তেজা সাহেব শক্ত গলায় বললেন। সব জেনেও এমন প্রশ্নের কি মানে মায়া? মায়া হাসলেন। ওনার হাসি দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন ইত্তেজা সাহেব। হাসছো কেন মায়া? আজ আমার মেয়ের দোষে যে কিছুটা তুমিও দোষী ইর্তেজা। মানে কি বলতে চাইছো তুমি? ছোটবেলা থেকে তুমি ইরা যেটা চেয়েছে, যেটা বলেছে সেটার সাথে সাথে এনে দিয়েছো। ওকে জীবনে যেমন ইচ্ছা সেভাবে চলার অবাধ স্বাধীনতা দিয়েছো। ওর প্রতিটা অন্যায় আবদার তুমি পূরণ করেছো। তোমার দেওয়া এই অবাধ স্বাধীনতা ইরার পুরোপুরি জেদি করে তুলেছে। সব পেতে পেতে ওর মনে হচ্ছে যে ওকে সব পেতেই হবে, না হয় ও হেরে যাবে। মায়া কাট গলায় কথাগুলো বলে দম নিলেন। ইত্তেজা সাহেব স্তব্ধ বনে গেল ক্ষণিক সময়ের জন্য। বিপরীতে মুখ ফুটে কিছু বলার জন্য শব্দ খুঁজে পেলেন না। মায়া যে ভুল কিছু বলেনি। ইরার আজ এই অধপতনের দায় যে আংশিক হলেও ওনার উপরই বর্তায়। একটা সন্তান লালন পালন অনেক বড় একটা দায়িত্ব ইর্তেজা। আমরা তো নিজেদের মতো করে সন্তান মানুষ করি, মনে করি সন্তানের সকল চাহিদা হাতের নাগালে এনে দিলেই দায়িত্ব
শেষ, কিন্তু ইর্তেজা একজন সন্তানের জন্য সবচেয়ে প্রয়োজন পিতামাতার কঠোর অনুশাসন, যেটা ইরা কখনো তোমার থেকে পায়নি। ইর্তেজা সাহেব কাপা গলায় বললেন, এখন আমি কি করব তবে? ইরার কাছে যেও, ওকে আগলে নাও। তোমার ওর থেকে মুখ ফিরিয়ে থাকা এখন কিছু আর আগের মতো হবে না, বদলে পরিস্থিতি আরো বিগড়ে যাবে। রাত 11টা, ঘুটঘুটে তিমিরে আচ্ছাদিত পুরো চৌধুরী ভিলা। শুধুমাত্র ওয়াফার রুমে রেনবো কালারের কয়েকটি ফেরি লাইট জ্বলছে। সেই মৃদু আলোতে ঐক্য ওয়াফাকে বুকে নিয়ে একটা স্টোরি বুক পড়ে শোনাচ্ছে। ওয়াফা বাবার বুকে গাল দাবিয়ে ঘাপটি মেরে সুরে ফ্যাল করে পাপার গম্ভীর মুখটার দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করেছে, এই যেমন সিন্ড্রেলা কাছের জুতো কিভাবে পরে ডান্স করেছে, ভেঙে যায়নি। ঐক্য দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ছাড়ে। প্রায় আধা ঘন্টা যাবৎ এ গল্প শুনিয়ে চলেছে, কিন্তু মহারানী ঘুমের কোনো খবর নেই। ওয়াফা চোখ পিটপিট করে বলল, কি হলো পাপ্পা, বলো না। এরপর কি স্লিপিং বিউটি আর কখনো ঘুম থেকে ওঠেনি?